নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, বললেন প্রেস সচিব। নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে আমির খসরু। এলডিসি উত্তোলন স্থগিতের পরামর্শ, সরকারকে জাতিসংঘে চিঠি দেওয়ার আহ্বান। পোষ্যকোট্টায়ন স্থগিতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল শাটডাউন কর্মসূচি শিক্ষক কর্মকর্তাদের। নির্বাচন নিয়ে সংশয় শিক্ষার্থীদের, যথাসময়ে আয়োজনের আশা ইসির। ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ, একদিনে চলতি মৌসুমে সর্বোচ্চ 12 জনের মৃত্যু। ঢাকা ও বরিশাল বিভাগে 5 জন করে প্রাণহানি, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 740। এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের সংকটের সমাধান ও শান্তি ফেরার আশা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফেব্রুয়ারি নির্বাচনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। ছাত্র সংসদ নির্বাচনের জয়ে বিভোর না থেকে সংসদ ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান তাদের। ঐক্য বিনষ্ট হলে এর দায় নিতে হবে বলেও সতর্ক করেছেন তারা। আরও বলেছেন, জাতীয়তাবাদী চেতনা উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। ডাকসু ও জাকসু নির্বাচনের পর থেকেই এসব নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভোর না থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি। বলেন, পিআরের দাবিতে যেসব দল মাঠে নেমে জাতীয় নির্বাচনকে শঙ্কায় ফেলতে চায় তাদের রুখে দিতে হবে। কিছু দলকে মাঠে নামিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। জাকসু আর রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে। যদি তাই হয়, এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়ে কেউ কেউ অনধিকার চর্চা করছেন। সব দলে অপরাধী থাকলেও বিএনপির বিরুদ্ধেই বেশি প্রোপাগান্ডা হচ্ছে। বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফেসিবাদী সরকারের উগ্র আচরণে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রেই। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব। ফেসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে বলেও জানান তিনি। রাজধানীতে এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। জরিপে দেখা যায় 56% মানুষ পিআর সম্পর্কে জানেনই না। জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সরগরম রাজনীতির মাঠ। পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামী দল। বিএনপির অবস্থান ঠিক তার উল্টো মেরুতে। বিশ্লেষকরা পক্ষে বিপক্ষে দিচ্ছেন নানা মত। রাজনৈতিক এমন ডামাডোলের মধ্যে গবেষণা সংস্থা ইনোভেশন পিআর নিয়ে নিজেদের করা একটি জরিপের ফলাফল প্রকাশ করল। রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে সংস্থাটি জানায়, পিআর সম্পর্কে জানেন না 56% মানুষ। সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে 21.8% মানুষ আর পিআরের বিপক্ষে 22.2% মানুষ। তাদের এই জরিপে অংশ নেন 10,413 জন নাগরিক।
পদ্ধতি ইমিডিয়েটলি যে একেবারেই কাজ করবে না সেটার কিন্তু একটা কনক্লুশন আমরা এই জরিপ থেকে ড্র করতেই পারি। জরিপ কখনোই আপনাকে সঠিক পিকচারটা সবসময় নাও দিতে পারে। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এই জরিপে ভোট নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু স্বৈরাচারু ইলেকশনটা ভালো হবে, 95% ভোট দিতে চাচ্ছে। এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। প্রেস সচিব বলেন, ইতিহাসের সেরা নির্বাচনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে থাকবেন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা। তারা মনে করেন বিশ্ব মঞ্চে বাংলাদেশের নির্বাচনী যাত্রা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর এবার জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। আর এবারের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে ওই দিন বিকেলে নিউ ইয়র্কে পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফরে প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও সফর সঙ্গী হচ্ছেন সরকার প্রধানের। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাতে ইসলামীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন ও তাসনিম জালা থাকছেন প্রতিনিধি দলে। যুক্ত হবেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নাকিবুর রহমান তারেক। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে রাজনৈতিক নেতাদের আগমনকে কেন্দ্র করে পাল্টে গেছে দৃশ্যপট। এ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা চাই দ্রুত সময়ে নির্বাচন হোক, মানুষের যে ভোটের অধিকার সেটা ফিরে পায়। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া জামাতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমানও মনে করেন, বৃহত্তর স্বার্থে বাংলাদেশ যে একতাবদ্ধ সেটি জানান দেওয়ার পাশাপাশি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেবেন বিশ্ব দরবারে। সফরসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর অভিবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও ৩০ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বিনিয়োগে আগ্রহীরা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাদের বৈঠক শেষে কথা বলেছেন তিনি। ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেছেন, এলডিসি উত্তোলন স্থগিত করা প্রয়োজন। এ বিষয়ে জাতিসংঘে সরকারকে চিঠি দেওয়ার পরামর্শ দেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত নয়, অন্তত ৩ বছর পেছানো প্রয়োজন। এছাড়াও ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করার বিধান কার্যকর হলে অপব্যবহারের শঙ্কা তার। নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য। বাংলাদেশের ব্যাংক থেকে রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। ফিলিপিন্সের ব্যাংকটি থেকে চক্রের তুলে নেওয়া এই অর্থ ফেরানো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সিআইডি বলছে, আইনি প্রক্রিয়ায় রিজার্ভ চুরির অর্থ ফেরাতে আশাবাদী তারা। এই মামলায় ৮৬ বার সময় নেওয়া সংস্থাটি বলছে, তদন্ত শেষ পর্যায়ে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এ ঘটনায় দায়ের হওয়া মানি লন্ডারিং আইনের মামলা ৯ বছর ধরে তদন্ত করছে সিআইডি।
সংস্থাটির তদন্তে উঠে আসে 5টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে চুরি হওয়া টাকা পাচারে জড়িত ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার সহ বেশ কয়েকজন কর্মকর্তা। আরসিবিসি ব্যাংকে পাচার হয়েছিল চুরির $8,10,00,000। এ বিষয়ে ফিলিপিন্স সরকারের সরবরাহকৃত সাক্ষ্যের ভিত্তিতে 18 সেপ্টেম্বর ওই অর্থ বাজেয়াপ্তের আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। লার্নেড সিনিয়র স্পেশাল জাজ সিআইডির ইনভেস্টিগেটিং অফিসারের এক আবেদনের প্রেক্ষিতে এই রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপিন্সে পাচারকৃত $81 মিলিয়ন সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছে। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, আদালতের আদেশের কপি ফিলিপিন্সের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চক্রের হাতিয়ে নেওয়া রিজার্ভ চুরির অর্থ আরসিবিসি ব্যাংকের কাছ থেকে ফেরত পাওয়া সম্ভব কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যাংকটির কর্মীরাও জড়িত থাকায় এই অর্থ ফেরানোর বিষয়ে আশাবাদী তারা। $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর। 86 বার সময় নিয়েও এ মামলার তদন্ত শেষ করতে না পারলেও সিআইডি প্রধান আবারও দাবি করেন তদন্ত শেষ পর্যায়ে। চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয়, দেশি বিদেশি যে চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না এবং খুব সহজে আপনারা দেখবেন। চুরির $10,10,00,000 মধ্যে এ পর্যন্ত ফেরত এসেছে $3,40,00,000। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 600 বাড়ির পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ভারত সহ আরও 5 দেশের নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুদক। শনিবার রাতভর জাভেদের স্ত্রীর গাড়ির চালক ইলিয়াস তালুকদারের চট্টগ্রামের বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে 23 বস্তা নথি জব্দ করা হয়। আর স্ত্রী সহ জাভেদকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের 23 বস্তা নথি জব্দ করেছে দুদক। তার ঘনিষ্ঠ সহযোগী উৎপল ও আব্দুল আজিজের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়ি ও আশপাশ থেকে এসব নথি জব্দ করা হয়। দুদক বলছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা 582টি বাড়িসহ সম্পদের বাইরে নতুন করে নথিতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়াও তার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্যান্য নথিপত্র যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। জনাব সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিংয়ের তথ্য প্রমাণ, দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেনটেন্যান্স ব্যয় বিভিন্ন তথ্য ডকুমেন্টস রয়েছে মর্মে দেখা যায়। এই সকল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন। এর মাঝে বিদেশে থাকা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। রেড নোটিশ জারি করতে চট্টগ্রাম আদালত থেকে মিলেছে অনুমতি। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এছাড়া 120 কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 20 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। দুদক ইতিমধ্যে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জরুরি সিন্ডিকেট সভায় আবার স্থগিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা। তবে কোটা বহালের দাবিতে অনড় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। কাল কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন তারা। আন্দোলনের ডামাডোলে রাষ্ট্র নির্বাচনে সংশয় শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যথাসময়ে হবে ভোট। রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত হয় জরুরি সিন্ডিকেট সভা। এতে স্থগিত করা হয় পোষ্য কোটা। জানানো হয়, উপ উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে 5 সদস্যের অভ্যন্তরীণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি
এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এর আগে উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার তদন্ত ও পোষ্য কোটার দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। এতে বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। এই তদন্ত কমিটি কোনোদিন আলোর মুখ দেখবে না যতদিন পর্যন্ত এই সুবিচার না পাবো, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা শাটডাউন এবং বিরত থাকবো। আন্দোলনের ডামাডোলে রোববার ক্যাম্পাসে দেখা যায়নি রাকসু নির্বাচনের প্রচারণা। কোঠা যেটা কবর দেওয়া হয়ে গেছিল, ওটা কবর থেকে তুলে নিয়ে আসছিল প্রশাসন, তো ওই কোঠাও কি কবরেই থাকবে, ওটা যেন আর উঠতে না পারে। এটার জন্য যা করা দরকার আমরা স্টুডেন্টরা তাই করবো। পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে টেনেই আনা হয়েছে মূলত নির্বাচনকে বানচাল করার জন্য। বলতে পারছি না আসলে কি হবে এখন, এটা নিয়ে একটা সবার মাঝে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যে আদৌ কি রাকসু নির্বাচনটা হবে নাকি হবে না। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে যথাসময়েই রাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে। 25 তারিখের নির্ধারিত তারিখ ঠিক করা আছে, সেটাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি এবং আপনারা জানেন যে আমাদের সকল কর্মকাণ্ড শেষ পর্যায়ে প্রায় আমরা সব গুছিয়ে এনেছি। ভোট পেছানোর কোনো ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেন নাই। চলতি বছরের 2 জানুয়ারি শিক্ষার্থীদের টানা আন্দোলনে বাতিল হয় পোষ্য কোটা। এরপর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে গত বৃহস্পতিবার কোটা আবারও বহাল হয়, তবে আবার স্থগিত হলো আন্দোলনের মুখে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জনপদের সময় আরও থাকছে। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপনে দেবীকে আবাহন। 28 সেপ্টেম্বর থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু। ডেঙ্গুর ভয়াবহ রূপ। একদিনে চলতি মৌসুমের সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে 5 জন করে এবং চট্টগ্রাম ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 740 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হলেন 41,831 জন, মারা গেছেন 179 জন। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে একের পর এক আন্দোলন। এবার পাবনা ও গাজীপুরে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি জমা দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ভৌগোলিক, প্রশাসনিক ও ব্যবসা বাণিজ্যের কথা বিবেচনায় আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে একের পর এক আন্দোলন। এবার পাবনা ও গাজীপুরবাসী আসন পুনর্বহালের দাবিতে রাজপথে। রোববার দুপুরে ব্যানার ও ফেস্টুন নিয়ে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন বেড়া উপজেলার কয়েকশো বাসিন্দা। এরপর মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা জানান, সম্প্রতি নির্বাচন কমিশন বেড়াকে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। এই সিদ্ধান্তকে অন্যায় উল্লেখ করে বেড়া সাথিয়াকে ফের একীভূত করে আসন পুনর্বহালের দাবি তাদের। 50-60 কিলো দূরে হলো সেই সোজা। আমাদের একটা কাজের প্রয়োজন হলেই পারে যে আমাদের দেওয়া লাগবে সেই 60 মাইল। এই আমাদের সাপেক বহল করার জন্যই আমাদের আন্দোলনটা। এই 10 দিনের মধ্যে যদি আমাদের বেড়াসাথিয়া পূর্ণ বল না করে তাহলে আমরা আবারও দুর্বল আন্দোলনে চলে যাব। এদিকে গাজীপুরের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা সচেতন নাগরিক মঞ্চ। তাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভক্তি তৈরি করতেই নতুন আসন গাজীপুর 6 এবং গাজীপুর 2 এর সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সময় কাশিমপুরকে গাজীপুর 1 ও পুবাইলকে গাজীপুর 5 আসনের সঙ্গে যুক্ত করারও দাবি জানান তারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজধানীর বাইরেও সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মহালয়া। শারদীয় দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই আয়োজন। পুরাণ মতে এদিন আবির্ভাব ঘটে দেবী দুর্গার। চণ্ডীপাঠে দেবীকে মর্তে আহ্বান জানিয়েছেন ভক্তরা। শরতের আকাশে দেবীর আগমনী বার্তা। চণ্ডীপাঠে মর্তে আহ্বান জানানো হলো দুর্গতি নাশিনীকে।
ঢাক, কাসর আর মন্ত্রপাঠে মুখরিত মন্দিরগুলো। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষ। উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে করা হলো দেবী দুর্গার আবাহন। বর্ণিল সাজে সজ্জিত ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার মন্দির। দেবীর আগমনী উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। পূজা শেষে দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা। মহালয়াতে যে আমাদের চণ্ডী পাঠটা শুনি, মানে শুনে গায়ের লোম দাঁড়িয়ে যায়, মানে এতটা ভালো লাগে, এটা বলে প্রকাশ করার মতো। এটা কামনা করতেছি যে আমরা দেশবাসী যেন অনেক সুন্দরভাবে জীবন কাটাতে পারি এবং দেশের সবার মঙ্গল কামনা করি। সনাতনীরা বিশ্বাস করে যে এই তিথির গভীরতা অনেক, তাৎপর্য অনেক এবং একটি সুন্দর আলোয় আমরা প্রবেশ করছি দেবীর আশীর্বাদ দিয়ে। আমরা বিশ্বাস করি মার আগমনীর বার্তা দিয়ে আমাদের দেশে সকল অসাম্প্রদায়িক যে চেতনা, সেই চেতনা বৃদ্ধি পাবে। পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় গান আর নানা আচার অনুষ্ঠান। নৃত্যনাট্যে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মর্তে আগমন, পূজা গ্রহণের আহ্বান, মহিষাসুরের অমরত্ব লাভের চেষ্টা এবং বধের ঘটনা প্রবাহ। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন দেবী দুর্গা। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই, তবে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আগামী 24 সেপ্টেম্বর থেকে সারা দেশে মণ্ডপ পাহারায় মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় জাতীয় নির্বাচন ও উৎসব মুখর হবে বলে আশা জানিয়েছেন উপদেষ্টা। পূজা আমাদের শুরু হবে হলো 28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে 24 তারিখ থেকে। পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ মানে বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার ইনস্ট্রাকশন দিয়েছি। থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনো পেট্রোলিং করবে। ভাঙাচুরার সংখ্যা কি খুব বেশি? তো দুই একটা জায়গায় যে ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে না, আমি অস্বীকার করবো না, ঘটতেছে, বাট ঘটার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে সংকটের সমাধান ও শান্তি ফেরার আশা প্রকাশ করেছে দেশগুলো। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এদিকে গাজা ইসরায়েলি বাহিনীর বিভীষিকাময় হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 90 ফিলিস্তিনি। অবশেষে এলো কাঙ্ক্ষিত ঘোষণা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ পরিস্থিতিতে শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখা জরুরি। Israeli and Palestinian deserve to live in peace. এর আগে কানাডা প্রথম G7 দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নির্মাণে অংশীদার হওয়ার আশা প্রকাশ করেন। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট ও সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, বললেন প্রেস সচিব। নির্বাচনের অপেক্ষা বিনিয়োগকারীরা। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে আমির খসরু। এলডিসি উত্তরণ স্থগিতের পরামর্শ, সরকারকে জাতিসংঘে চিঠি দেওয়ার আহ্বান। এবং পোষ্য কোটা স্থগিতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল 7 জন কর্মসূচিতে শিক্ষক কর্মকর্তারা। নির্বাচন নিয়ে সংশয় শিক্ষার্থীদের, যথাসময় আয়োজনের আশা ইসির। এই ছিল জনপদের সময়ে। এরপর রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।